সবার সাথে সবাই আশা করি যে ভালো মতোই এর আগের দিন পড়েছো বা যেটুকু বুঝার বুঝতে পেরেছো। আজকে আমি পশুপালন থেকে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে তৃতীয় অধ্যায় পশুপালন। এখান থেকে আমরা যে বিষয়গুলো মেইনলি জানবো, পশুপালনের প্রয়োজনীয়তা, গবাদি প্রজাতির নামকরণ, গরুর জাত সম্পর্কে বিভিন্ন জাত এবং তার বৈশিষ্ট্য। এই তিনটা পাঠের উপরে আজকে আলোচনা করব যতটুকু পারি। এখানে কতগুলো গরুর ছবি দেখতেছো। আয়ারশায়ার, ব্রাউন সুইস, জার্মান, গার্নসি, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মিল্কিং শর্টন আর দেশি গাভী। তাই বুঝতে পারছো আজকের পাঠ হচ্ছে পশুপালন। এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে? আগেই বলে নিয়েছি তিনটি বিষয়ের উপর যেহেতু আলোচনা, অত তিনটি বিষয় সম্পর্কে জানতে পারবে। পশুপালনের প্রয়োজনীয়তা ধারণা ব্যাখ্যা করতে পারবে, গবাদি প্রজাতির নামকরণ ব্যাখ্যা করতে পারবে, গরুর জাত ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। পশুপালনটা কি? প্রাণী আমিষের অন্যতম উৎস মাংস এবং দুধ আমরা জানি। এই চাহিদা পূরণ করার জন্য গবাদি পশু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন তথ্য অনুযায়ী 2018-19 অর্থ বছরে পশু সম্পদ হতে প্রাপ্ত চামড়া ও চামড়াজাত দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি করে $1019.78 মিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো 2019 এর তথ্য অনুযায়ী, মানে এটা সরকারিভাবেই পাওয়া তথ্য। উন্নত জাতের গরু, ছাগল ও মহিষ পালনে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে পশু পালন করা হয় না বলে আমাদের দেশে পশু সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে কম। তাই এই বিষয়ে আমাদের কি করতে হবে? সচেতনতা বৃদ্ধি করতে হবে। পশুপালনের প্রয়োজন কেন? পশুপালন তোমরা মানে দরকার বা প্রয়োজন সেটা সম্পর্কে আগে না জানলে তো সচেতন হবে না, কৃষক সচেতন হবে না বা জনগণ সচেতন হবে না যে পশুপালন প্রয়োজন কেন। বাংলাদেশের কৃষির জন্য পশুপালনের প্রয়োজনীয়তা অপরিসীম। পশু সম্পদের বিভিন্ন খাত ভিত্তিক প্রয়োজনীয়তা হলো অর্থনৈতিক গুরুত্ব। চামড়া ও উপজাত থেকে আয়। অলরেডি তোমরা জেনেছো চামড়া এবং উপজাত থেকে আয় হচ্ছে কত? 2018-19 সালে $1019.78 মিলিয়ন US। তাহলে বুঝতেই পারছো এটা থেকে বেশ ভালো একটা আয়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এরপরে আসছে এই চামড়া এবং উপজাত থেকে কি কি তৈরি হয়? চামড়া থেকে জুতা, ব্যাগ, জ্যাকেট, বাদ্যযন্ত্র, নানা ধরনের বাদ্যযন্ত্রের মধ্যে কি বলতে পারবো একজন? তবলা। তবলা, ঠিক আছে। নানা ধরনের দ্রব্য তৈরি হয়। চামড়া প্রক্রিয়াজাত করে বিভিন্ন ভিত্তিক করায় এই শিল্পের উৎপাদন বাড়ছে, বিজ্ঞান ভিত্তিক করায়। কারণ লেদার টেকনোলজি, এই যে একটা লেদার টেকনোলজি, এটা বিজ্ঞান ভিত্তিক হওয়ার কারণে এটা আস্তে আস্তে দিন দিন উন্নতি এবং এটা নিয়ে পড়াশোনাও করছে মানুষজন। তারপর আছে ডেইরি শিল্প। ডেইরি শিল্প হচ্ছে দুধ উৎপাদন করা হয় এবং এই দুধ থেকে দুধজাত দ্রব্য তৈরি করা হয়। এটা সরাসরি লিকুইড আকারে বা দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের তোমার ঘি, তারপরে বাটার, তারপরে হচ্ছে তোমার পনির, বিভিন্ন যে মিষ্টি, দই, এই সব কিছু দুধ থেকে তৈরি হয়। তাই এই সবগুলো মিলেই কিন্তু ডেইরি শিল্প। এক্ষেত্রে বহু মাঝারি ও ক্ষুদ্র আকারে ডেইরি খামার রয়েছে, যেমন মিল্কভিটা দেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও দুগ্ধ সামগ্রী উৎপাদনকারী খামার। এটা সরকারিভাবে, এটা তোমার আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও রয়েছে আড়ং ডেইরি মিল, ব্র্যাকের অধীনে এটা। এরপর আসছে মাংস ও মাংসজাত শিল্প। আমাদের প্রধান যেহেতু উদ্দেশ্যই হচ্ছে দুধ এবং মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে, সেই মাংস এবং মাংসজাত দ্রব্য এখন শিল্প হিসেবে গড়ে উঠেছে।
আমাদের দেশে ভালো মানের মাংস কিন্তু বিদেশে রপ্তানি, বেঙ্গল মিট যারা এরা কি করে বিদেশে রপ্তানি। এবং মাংসজাত দ্রব্য বলতে তোমার মাংসের তৈরি যেহেতু খাবার, এই জন্য মাংসজাত শিল্পর কথা বলা হচ্ছে। রক্তের ব্যবহার, রক্ত খুব ভালো একটি সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই রক্ত আবার পশু পাখি শুকিয়ে পশু পাখির খাদ্য এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। অন্যান্য শিল্পের মধ্যে আছে পশুর হাড়, খুর, শিং প্রভৃতি বোতাম, চিরুনি, খেলনা, ছাতা ও ছাতা আর হাতল তৈরিতে ব্যবহার করা হয়। আবার পশুর চর্বি থেকে মোমবাতি, গ্লিসারিন, সাবান শিল্প গড়ে তোলা হয়। এগুলো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এইগুলো বিভিন্ন এই অর্থনৈতিক গুরুত্বের পিছনে, সবগুলোর পিছনে কিন্তু শিল্প তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। চামড়া থেকে চামড়াজাত শিল্প, চামড়ার একটা দেখা গেছে ওখান থেকে যে ট্যানারি যে বলা হয় সে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের চামড়াজাত পোশাক তৈরি হচ্ছে। ডেইরি শিল্প, মাংসজাত শিল্প, অন্যান্য শিল্পের মধ্যে তো বললাম যে বিভিন্ন ধরনের ছোট বড় কুটির শিল্প তৈরি হয়েছে। এরপরে আসছে পশু শক্তির ব্যবহারজনিত গুরুত্ব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কারণ আমাদের দেশের অধিকাংশ কৃষকই গরিব হওয়ায় গবাদি পশু কৃষকদের প্রধান হাতিয়ার। কারণ তাদের খণ্ডিত জমিতে যান্ত্রিক শক্তির ব্যবহার, এটা খণ্ডিত হবে, যারা স্ক্রিন দেখতেছ তাদের জন্য বলছি, জমিতে যান্ত্রিক শক্তির ব্যবহার করা যায় না, তাই যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে পশু শক্তি অন্যতম অবলম্বন। আমাদের দেশের পশু শক্তির প্রধান উৎস গরু ও মহিষ। গরু মহিষ দ্বারা কি করা হয়? চাষাবাদ করা হয়, শস্য মাড়াই করা হয়, শস্য নিড়ানি করা হয়, মেশিন চালানো হয় আর পরিবহন করা হয়। যে কৃষি পণ্য উৎপাদনের পরে যে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন বা গ্রামাঞ্চলে পরিবহন হিসেবে গরুর গাড়ি বা মহিষের গাড়ি ব্যবহার করা হয়। চাষাবাদ এক্ষেত্রে প্রায় 50% পশু শক্তির ব্যবহার হয়। একজোড়া বলদ দ্বারা 2 থেকে 3 ঘন্টায় 1 বিঘা জমি চাষ করা যায়। 50% জমি আমাদের দেশে গরু মহিষ দ্বারা চাষ হয়। তারপরে শস্য ধান, গম, কলাই মাড়াই কাজের ক্ষেত্রে পশু তোমার শস্য মাড়াইয়ের কাজে পশু ব্যবহার করা হয়। আবার মেশিন চালানো, শস্য ক্ষেতের আগাছা দমনের জন্য নিড়ানি যন্ত্র যেমন আঁচড়া বা বিদা জোয়ালের মাধ্যমে কি করা হয়? পশুর সাথে বেঁধে দিয়ে সেটা পরিষ্কার করা হয়। আর মেশিন চালানো যেমন আখ মারাই কল বা তেল বীজের ঘানি টানার জন্য গরুকে ইট খোলার উপরে কি করা হয়? কাদা প্রস্তুতের পশু শক্তি ব্যবহার করা হয়, এটা ঘুরতে থাকে এবং মারাই কাজ হয়। আবার ইট তৈরির ক্ষেত্রে ইটেরও কাদা তৈরির জন্য পশুর মাধ্যমে ব্যবহার করা হয়। পরিবহন, এখানে গরু মহিষ হাল চাষ ছাড়াও পরিবহন কাজে ব্যবহার করা হয়। গ্রামীণ পরিবহনের 50% আসে প্রাণী সম্পদ থেকে। এই হচ্ছে তোমার পশু শক্তির ব্যবহার। তাহলে আমরা বিভিন্ন যান্ত্রিক শক্তির মানে যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে পশু শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করা, বিশেষত কৃষি কাজে আমরা ব্যবহার করে থাকি। কৃষি কাজে যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে পশু শক্তি ব্যবহার করা হয় কেন? 2 মার্কের কোশ্চেন, একজন উত্তর বলো। আমার এখানে স্লাইডেই উত্তর দেওয়া আছে। কই কেউ কি আমার কথা শুনছে? জি ম্যাম। জি ম্যাম। স্লাইডটা কি কেউ দেখতে পাচ্ছি? জি জি। কে টিটো? জি মিস। আচ্ছা, তাহলে উত্তরটা এর মধ্যে থেকে খুঁজে বের করে বলো তো। প্রথমেই দিয়েছি আমি, যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে পশু শক্তি অন্যতম। 2 মার্কের অ্যান্সার যদি বলে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কারণ আমাদের দেশে অধিকাংশ কৃষকের গরিব হয়, গবাদি পশু কৃষকের প্রধান হাতিয়ার। কারণ তাদের তারপর কি লিখছেন? তাদের ক্ষতি খণ্ডিত জমিতে, ওই তখনই তো বললাম এটা খেয়াল করো। কারণ খণ্ডিত জমিতে যান্ত্রিক শক্তি ব্যবহার করা যায় না। হ্যাঁ, তাই যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে পশু শক্তি অন্যতম অবলম্বন। আমাদের কৃষকরা গরিব, যার কারণে তাদের জমিগুলো ছোট ছোট,
এই কারণে যান্ত্রিক আমাদের একটা ট্রাক্টর ব্যবহার করতে অনেক বড় জায়গা না হলে সেটা ঘোরানো মানে সমস্যা হয় বা পরিচালনা করার সমস্যা। এক্ষেত্রে তোমার লাঙ্গল, দেশি লাঙ্গল, গবাদি পশু কে ব্যবহার করে দেশি লাঙ্গল দিয়ে কি করা হয়, চাষ দেওয়াটা সহজ হয়। এই জন্য যান্ত্রিক শক্তির বিভাগ। খণ্ডিত জমি মানে ছোট ছোট জমি, গরিব হওয়ার কারণে তো তাদের জমিগুলো খণ্ডিত ছোট ছোট, এটাই 2 মার্কের জন্য। এরপরে বৈদেশিক মুদ্রা অর্জনে আগেই আমি আলোচনা করেছিলাম চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি করে শিংখুর ও হাড়ের ব্যবহার, এগুলো দিয়ে আমরা ওই যে চিরুনি, তারপরে বুতাম, খেলনা এগুলো তৈরি করা হয়। এগুলো আবার বিদেশে রপ্তানি করা যায়। আবার সার হিসেবে পশু পাখির খাদ্য এবং সার হিসেবেও শিংখুর এবং হাড় ব্যবহৃত হয়। পোল্ট্রি, ডেইরি, স্থানীয় এবং আন্তর্জাতিক খামারে ব্যাপক চাহিদা রয়েছে এই যে খাদ্য শিংখুর এবং হাড়ের ব্যবহার করে। আর প্রক্রিয়াজাতকৃত মাংস এবং দুধ রপ্তানি করে, দুধজাত দ্রব্যাদি এবং মাংস হিমাগারে বা টিনজাত করে বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। এছাড়া 4 নম্বরে আমাদের জন্য যেটা মাংস এবং মাংসজাত খাদ্য আর দুধ, খাদ্য উৎপাদনের গুরুত্ব। খাদ্য উৎপাদনের গুরুত্বের ক্ষেত্রে মাংস এবং মাংসজাত খাদ্য হিসেবে প্রাণীজ আমিষের গুরুত্বপূর্ণ। এই আমিষের প্রধান উৎসই হচ্ছে গবাদি পশু থেকে। আমরা যদি দেখা যায় কি যে মাংস হিসেবে গরুর মাংস যারা আমরা খেয়ে থাকি, গরুর মাংস অথবা খাসির মাংস, মাটন হিসেবে আমরা কিনে থাকি। যদিও এখন মুরগিও অনেকে খায়, এইসব খায় না, কিন্তু সেই হিসেবে তারা গবাদি পশুর ক্ষেত্রে আমরা মাংস, এই গবাদি পশুর মাংসে 15 থেকে 20% আমিষ থাকে। গরু, মহিষ, ছাগল, ভেড়া থেকে কি হয়, মাংস পাওয়া যায়। আর দুধ হচ্ছে আদর্শ খাবার যেখানে আমাদের 6টি উপাদানই থাকে, ও রোগ প্রতিরোধ অ্যান্টিবডি থাকে। আমরা আদর্শ খাবার বলে থাকি। যক্ষা এবং হাঁপানি রোগের ব্যবহার করা হয়ে থাকে। কে কথা বলছো? আচ্ছা, এরপরে আসছে আত্মকর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণের গুরুত্ব। আমরা যেহেতু গৃহপালিত পশু যেমন গরু, মহিষ, ছাগল ও ভেড়া এগুলো পালন করি আধুনিক উপায়ে, মানে ভালোভাবে, বিভিন্ন স্বাস্থ্যসম্মত ভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, তারপরে নিয়ম মেনে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করে যদি পালন করি গরু, মহিষ, ছাগল ও ভেড়া, তাহলে এবং দুগ্ধবতী গাভী আর অথবা গরু মোটাতাজান করি, তাহলে আমরা দারিদ্র বিমোচন হবে। সেগুলো আমরা যদি গরু মোটাতাজা করে বিক্রি করি তাহলে আমাদের দারিদ্র বিমোচন হবে। আবার দুগ্ধবতী গাভী পালন করে যদি দুধ বিক্রি করে তাহলেও সেটা আমাদের দারিদ্র বিমোচন হবে। এই যে পালনটা করার ফলে এটা কি কি কাজে ব্যবহার, কৃষি কাজে পশু শক্তির ব্যবহার করা যেতে পারে। আমরা গরু মহিষ যদি সার বা বলদ হয় তাহলে আমি কি করতে পারি, কৃষিকাজে শক্তি হিসেবে ব্যবহার করতে পারি। দুধ ও মাংসের চাহিদা পূরণ হবে। দুগ্ধভোক্তি গাভী পালন করি যদি, তাহলে দুধের চাহিদা এবং গরু মোটাতাজাকরণ করলে মাংসের চাহিদা পূরণ হবে। দুগ্ধ শিল্পের সম্প্রসারণ, যত বেশি দুধ উৎপাদন তখন এখন যেমন বর্তমানে 2টা বড় বড় কোম্পানি এখন আপাতত আছে, যেটা মিল্কভিটা বা আড়ং নামে, আর ছোট ছোট নিজস্ব খামার অনেকের আছে। সেইগুলো আস্তে আস্তে বড় একটা শিল্পে পরিণত হবে। কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাস। এই যে ছোট ছোট শিল্প, অনেকে এখন ঢাকা শহরে দেখবা বিভিন্ন জায়গায় মানে কি যেন বলে, গাভীর দুধ, খাঁটি দুধ বলে অনেকে এই করে, এবং তারা নিজেরা খামার তৈরি করে কয়েকটি গরু পালন করে দুধ প্যাকেটজাত করে বিক্রি করতেছে। এই যে একটা কর্মসংস্থানে, এখানে দেখা যাবে কি যে একটা লোক দিয়ে হবে না, 2-3 জন লোকের প্রয়োজন হচ্ছে। তাতে হবে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং বেকারত্ব, আয় এবং জিডিপি। যখন একজন মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তখন স্বাভাবিকভাবে দেশের জিডিপিও বৃদ্ধি পাবে আর দারিদ্র দূরীকরণ হবে। প্রথমেই হচ্ছে কি একজন মানুষ যখন আয় করা শুরু করবে তখন অবশ্যই তার দারিদ্র, এটা কৃষক, কৃষি শ্রমিক ও খামার ও শিল্পের আয় বৃদ্ধি করবে এই কাজগুলো করার ফলে। এটার ফলে কি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সর্বোপরি কি দারিদ্র বিমোচন হবে। একটা ছক আকারে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেভাবে আমি তুলে ধরেছি।
এবার আমি আরেকটা বিষয়, গবাদি প্রজাতির নামকরণ, এইটা আমি আর টাইপ করি নাই, এটা তোমরা নিজেরা বই দেখে পড়ে নিবে। একটু হচ্ছে গরু স্ত্রী এবং পুরুষ উভয় লিঙ্গের গরু জাতিকে এক কথায় গরু বলে। বাছুর হচ্ছে কি ছোট বাচ্চাকে বাছুর বলে উভয় জাতের। এরে বাছুর হচ্ছে 1 বছরের কম বয়সের পুরুষ বাচ্চাকে এরে বাছুর বলে বা বুল কাপ বলে। এগুলো হচ্ছে প্রায় ছোট 1 মার্কের প্রশ্ন বা এমসিকিউ আসে, যার কারণে প্রত্যেকটাই পড়তে হবে। এতগুলো আমি আর লিখি নাই, অনেক আছে এবং শুধু গরু সম্পর্কে নাই, তাই আমি ই করি না। এখানে ছাগল টাগল সবগুলো তোমরা লিখে। আর পাশে একটা জেনে রাখো বলে কথা আছে, সেটাকেও তোমরা বাদ দিবে না এমসিকিউ এর জন্য। বিফ কাকে বলে? গরুর মাংসকে বিফ। জন্ম থেকে 3 মাস বয়সের বাছুরের মাংসকে ভিল বলা হয়। তারপরে হচ্ছে মহিষের মাংসকে বাফেন বলে, ছাগলের মাংসকে চেভন বলে, পূর্ণবয়স্ক খাসির মাংসকে মাটন বলে। এই সম্পর্কে তোমরা পার্ট 2 নিজেরা পড়ে নিবে। এখন পার্ট 3-এ আসি, গরুর জাত বৈশিষ্ট্য। গরুর জাত হচ্ছে 2টি বিষয়ের উপর ভিত্তি করে এটা শ্রেণীবিভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদন এবং কর্মশক্তির উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে জাত বা উৎপত্তির উপর ভিত্তি করে। আমি এখানে যে বর্ণনাগুলো দিয়েছি উৎপত্তির উপর ভিত্তি করে বর্ণনাগুলো দিয়েছি। দেশি জাতের এখানে বিভিন্ন প্রকার জাতের নাম আছে, যেমন হচ্ছে দুধ উৎপাদন করে যেসব বেশি, সেগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, লাল সিন্ধি, আয়ারশায়ার, ব্রাউন সুইস। মাংসের জন্য যেসব জাত বেশি নামকরা, সেগুলো হচ্ছে এবারডিন, অ্যাঙ্গাস, বিফ মাস্টার, শর্টহর্ন, ডেবন, ব্রাহ্মণ, হালিকার, হারফোর্ড, চার্লুইস। দ্বৈত উদ্দেশ্য অর্থাৎ দুধ এবং মাংস উভয়ই উৎপাদন হয় যেসব থেকে ভালো, 2টা থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বা 2 উদ্দেশ্যে পালন করা হয়, সেগুলো হচ্ছে কি হরিয়ানা, থারপারকার, রেড পোল, কাংফ্রেস, মিল্কিং, শর্টহ্যান্ড ইত্যাদি। আর যেটা ভারবাহী হিসেবে ব্যবহার করা হয় হরিয়ানা, মালভি, অমৃতমহল, ধানি। আর উৎপত্তি হিসেবে দেশি জাত, বিদেশি জাত, উন্নত সংকর জাত। দেশি জাতের মধ্যে আছে আমাদের দেশি জাত হচ্ছে বিভিন্ন এলাকা ভিত্তিক আছে, রেড চিটাগাং, ভৈরবী, পাবনা, ফরিদপুরে। প্রত্যেকটাই আমি বর্ণনা পেয়েছি, বাট আমি বর্ণনাগুলো তোমার সবগুলো দিই নাই, কারণ আমাদের এখানে মাত্র 2টার আছে, তাই আমি 2টা দেশি গরু বা দেশি জাত এবং রেড চিটাগাং এর বর্ণনা আমি লিখেছি। আর একটা হচ্ছে বিদেশি উন্নত জাতের মধ্যে হচ্ছে এখানে জার্সির বর্ণনা আছে, বাকি সবই দেশি বিদেশি সে এবং উন্নত জাত হিসেবে। তো দেশি গরু, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি। Yes, miss. আচ্ছা, দেখতে পাচ্ছ মোটামুটি বইয়ের সাথে মিল আছে, একটা লাইন এলোমেলো থাকতে পারে। জি। চিত্র সহই দেওয়া। দেশি জাতের গরু মূলত পরিশ্রমী জাত, বলদ কৃষিকাজ এবং ভার বহনের কাজে বেশ উপযোগী। বাংলাদেশের অধিকাংশ গরুই দেশি জাতের। এরা আকারে ছোট। একটি পূর্ণবয়স্ক দেশি গরুর ওজন 150 কেজি হয়। আর দেশি জাতের গাভী সর্বোচ্চ 150। দেশি জাতের গাভী থেকে দৈনিক 1 থেকে 3 লিটার দুধ পাওয়া যায়। রেড চিটাগাং জাতের গরু, এটার উৎপত্তি বাংলাদেশের বৃহত্তর চিটাগাং বিভাগ। চিটাগাং এর রাউজান, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় পাওয়া যায়। কুমিল্লা এবং নোয়াখালীতেও কিছু সংখ্যক পাওয়া যায়, তবে চট্টগ্রামের অন্যান্য অঞ্চলে প্রচুর পরিমাণে বিক্ষিপ্তভাবে পাওয়া যায়। এটা মূলত চিটাগাং বিভাগের মধ্যেই বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়। বৈশিষ্ট্য উজ্জ্বল থেকে হালকা লাল বর্ণের, তাই রেড চিটাগাং নামে পরিচিত। নাক, শিং, খুর, চোখ এবং লেজের চুলের রং লাল। মাথা সরু এবং পাতলা, অগ্রভাগ সমতল। শারীরিকভাবে শক্ত, সামর্থ্য এবং বেশ শক্তিশালী। দুধের বাইরে থেকে ভালোভাবে বোঝা যায় না। দৈনিক 2 থেকে 5 লিটার দুধ দিয়ে থাকে। দুধে ফ্যাটের পরিমাণ 4%। প্রতি বছরে বাচ্চা প্রসব করে, সহজে পোষ মানানো যায়। এইবার আসছে হলস্টাইন ফ্রিজিয়ান। হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে উৎপত্তি এটা। হলস্টাইন ফ্রিজিয়ানে 2 জাতের মধ্যে প্রজনন করে, হলস্টাইন এবং ফ্রিজিয়ান এই 2 জাতের মধ্যে প্রজনন ঘটিয়ে কিন্তু উন্নত জাত হিসেবে, এটা উন্নত সংকর জাত, উন্নত জাত হিসেবে এটা পরিচিত। উন্নত সংকর জাতের নাম বলো, নাম নিচের কোনটি উন্নত সংকর জাত? দেখা গেল যে জার্সি দিয়েছে, হলস্টাইন দিয়েছে, হলস্টাইন ফ্রিজিয়ান দিয়েছে,
আবার হরিয়ানা দিয়েছে, তখন কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান হচ্ছে উন্নত সংকর জাত। তোমার জার্সিও উন্নত জাত, হলস্টাইনও উন্নত জাত, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান হচ্ছে সংকর জাত। এটা মাথায় রাখবে। উন্নত জাত উৎপন্ন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে যে এ জাতের গরু দুধাল জাত হিসেবে পালন করা হয়। হলস্টিন গরুর বর্ণ ছোট বড় কালো সাদা ছাপযুক্ত, মানে ছোপ ছোপ আকারে, তবে পায়ের নিচের অংশ হাঁটুর নিচে যেটা সাধারণত সাদা হয়, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এই জাতের গরুর মাথা লম্বাট এবং সোজা হয়, এদের পুঁজ উঁচু হয় না। এই জাতের গাভী শান্ত স্বভাবের, তবে ষাঁড় উগ্র স্বভাবের হয়। গাভীর ওজন প্রায় 750 কেজি এবং ষাঁড়ের ওজন 1000 কেজি। বইয়ে আছে হয়তো 500 থেকে 600 কেজি এবং 800 থেকে 1000 কেজি। দৈনিক 30 লিটার দুধ দেয়। দুধে ফ্যাটের পরিমাণ 3.5 থেকে 4%। এগুলো কিন্তু বর্ণনা, একটা গরুর চিত্র দিয়ে বা হয়তো একটা গরুর বর্ণনা করে বাকি বর্ণনাগুলো চাইতে পারে। উন্নত জাতের একটি দুগ্ধ খামারি তার খামারে উন্নত জাতের সংকর জাতের গরু লালন পালন করে। তারপরে খামারি যে জাতের গরু লালন করে তার বৈশিষ্ট্যগুলি লিখো। তার মানে সংকর জাত বলতে হলস্টাইন ফ্রিজিয়ান। এই জন্য তোমরা সেইভাবে করে হলস্টাইন ফ্রিজিয়ানের বর্ণনা, এবং যে কয়টার বর্ণনা তার মধ্যে প্রথম রেড চিটাগাং মানে দেশি গরু মধ্যে রেড চিটাগাং, আর এদিকে হলস্টাইন ফ্রিজিয়ান, এই দুইটা ভালো মতো তোমরা, আর একটা আছে লাল সিন্ধি বোধহয়, এই তিনটা মোটামুটি ভালো মতো পড়বে। এরপর আসছে জার্সি জাতের গরু। উৎপত্তি। গরুর জার্সি জাতের উৎপত্তি ইংলিশ চ্যানেলের জার্সি নামক ব্রিটিশ দ্বীপ থেকে। নামকরণ কিন্তু উৎপত্তি স্থানের উপর ভিত্তি করেই নামকরণ। নামের সাথে উৎপত্তি স্থানের একটা বড় মিল আছে, এটা মনে রাখবে। বৈশিষ্ট্য: লম্বা দেহ, খাটো পা এবং চূড়া হতে কোমর পর্যন্ত পিঠ একদম সোজা থাকে। বিভিন্ন রঙের হয়, তবে প্রধানত হালকা লালচে বাদামি রং বৈশিষ্ট্যপূর্ণ। প্রাপ্তবয়স্ক জার্সি জাতের গাভীর ওজন 400 কেজি থেকে 500 কেজি এবং প্রাপ্তবয়স্ক ষাঁড়ের ওজন 540 থেকে 820 কেজি হয়ে থাকে। দৈনিক 22 লিটার দুধ দিয়ে থাকে। দুধে ফ্যাটের পরিমাণ 20 থেকে 25 লিটার, ন্যাচারালি 22 লিটার এর জন্য লেখা হয়। দুধে ফ্যাটের পরিমাণ 6%। এখানে ফ্যাটটা ভালো আছে, ননি ভালো পাওয়া যাবে। এরপর আসছে শাহিওয়াল জাতের গরু। এটা মূলত পাঞ্জাবের মধ্য এবং দক্ষিণ শুষ্ক অঞ্চলে পাওয়া যায়, তবে বিশেষত এটি পাকিস্তানের মন্টগোমেরিতে পাওয়া যায়। আমাদের বইয়েও লেখা আছে উৎপত্তিস্থল পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলা। পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলা। বৈশিষ্ট্য হচ্ছে বিশাল দেহ, ঢিলে চামড়া ও পা খাটো, প্রশস্ত মাথা, শিং খাটো মোটা। গাভীর ক্ষেত্রে সাধারণত ঢিলে শিং দেখা যায়। লাল, হালকা লাল ও গাঢ় বাদামির সাথে সাদা মিশ্রিত ছোপ ছোপ বর্ণের হয়ে থাকে। বৃহৎ গলকম্বল ও ঝুলন্ত কুচ, তবে অস্বাভাবিক ঢিলে নয়। লম্বা চাবুকের মতন সরু লেজ মাটি পর্যন্ত বিস্তৃত এবং লেজের শেষ প্রান্তে কালো চুলের গোছা আছে। ওজন 30 থেকে 40 কেজি হয়ে থাকে, তবে আরো বেশি হতে পারে। সদ্য জন্ম নেওয়া বাছুরের ওজন 22 থেকে 28 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর দৈনিক 12 লিটার পর্যন্ত দুধ দেয়। দুধে ফ্যাটের পরিমাণ 4.5%। এইবারে হচ্ছে রেড সিন্ধি জাতের গরু। এটার উৎপত্তিস্থল পাকিস্তান, উৎপত্তিস্থান করাচি এবং হায়দ্রাবাদ। বৈশিষ্ট্য হচ্ছে মাঝারি দৈর্ঘ্য ও দৃঢ় দেহ, শিং মোটা ও পাশাপাশি অবস্থিত, শিংয়ের শেষ প্রান্ত ভোঁতা, চেহারা অত্যন্ত পরিষ্কার, গাঢ় বাদামি বর্ণের মাঝে লাল, গাঢ় লাল বা হলুদ বর্ণ দেখা যায়। দৈনিক 8 লিটার দুধ দিয়ে থাকে। দুধে ফ্যাটের পরিমাণ 5%। প্রাপ্তবয়স্ক গরুর ওজন 300 থেকে 350 কেজি। সদ্য জন্মগ্রহণ করা বাছুরের ওজন 21 থেকে 24 কেজি হয়ে থাকে। তোমরা কি জিনিসগুলো দেখতেছো?
বইয়ে তো আর চিত্রগুলো খালি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। অবশ্য এখন তো কালার পেজ দেয়, তোমাদের কালার পেজও দেয়। এইবার আসছে হরিয়ানা। এটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে এই জাতের গরুর আদি বাসস্থান বলে এই নাম অনুসারে এটার নাম করা হয়েছে হরিয়ানা। বৈশিষ্ট্য: গায়ের রং সাদা বা হালকা ধূসর হয়ে থাকে, শিং লম্বা, মোটা, মসৃণ এবং পেছনের দিকে বাঁক নিয়ে দুইটি মিলে বৃত্তের ন্যায় তৈরি করে। দেহের গঠন বলিষ্ঠ এবং আটসাট, লম্বা। গরুর পা বিশিষ্ট এ জাতের গরু উচ্চতায় বেশ লম্বা হয়। লম্বা পা বিশিষ্ট গরু বেশ লম্বা, গলা লম্বা, কপাল চ্যাপ্টা, চোখ বড় বড় এবং উজ্জ্বল। এ জাতের গরু কৃষিকাজ এবং ভার বহন ও দুধের জন্য বেশ উপযোগী। দৈনিক 8 লিটার দুধ দেয়। দুধে ফ্যাটের পরিমাণ 5%। আমার কিন্তু মোটামুটি এই পর্যন্ত শঙ্কর জাতের গরু নিয়ে। আর আজকে শঙ্কর জাতের মধ্যে আমার অলরেডি তোমার করা হয়েছে, হলস্টাইন ফ্রিজিয়ান শঙ্কর জাতের মধ্যেই পড়ে। এছাড়াও আছে ব্রাহ্মণ, সানাতা, গার্টুডিস, তারপর হচ্ছে সিমব্রা, ব্রাফোর্ড, সেনেপলস, লালবাঙ্গস, এসব জাত থেকে বর্তমানে বিপ মাস্টার শঙ্কর জাত উদ্ভাবন করা হয়েছে। বিপ মাস্টারের মধ্যে হচ্ছে মূলত আমেরিকান জাত, মিসিসিপি এলাকায় এটা পাওয়া যায়। চামড়া পাতলা, পা খাটো, শিং ছোট, দেহের গঠন চৌকাকার। আমি এইটা সম্পর্কে লিখিনি, এটা এত গুরুত্বপূর্ণ না, বাকিগুলো গুরুত্বপূর্ণ দেখে আমি তথ্য যতটুকু পারছি। এরপরে নেক্সট ক্লাসে মহিষ এবং ছাগল নিয়ে যতটুকু পারি চেষ্টা করব। তারপরে হচ্ছে গরুর আবাসস্থল নিয়ে। এখন তোমাদের মধ্যে থেকে বলো কোশ্চিন, কার কি কোশ্চিন জানার আছে? তোমরা কেউ ভিডিও অন করে ক্লাস করো না কেন? ভিডিও অন করার মতো পরিস্থিতি তোমাদের? একজন দুইজন, সবাই একদিনে না কর, দুই একজন তো করবে। যদি একজন দুইজনের সমস্যা থাকে তারা নাই করলো না, বাকিরা তো করবে, যে নেটের প্রবলেমের জন্য একজন দুইজন। আর কারো কোনো সমস্যা আছে? না মিস, যা বললাম বই আছে তো সাথে? আচ্ছা, বই যদি থাকে, বইয়ের সাথে তোমরা গত কয়েক বছর প্রশ্ন মিলায় অ্যান্সার গুলো মানে প্রশ্ন মিলায় কি পড়ানো হলো সেটার উপরে তোমরা চেষ্টা করবে পড়ার। ও, ছবিগুলো সব পিছনে দিয়ে দিয়েছে। বই তো সেই আগের বইই আছে, কোনো তথ্য পরিবর্তন, কারণ যেহেতু প্রশ্ন পরীক্ষা হয়নি তার মানে প্রশ্ন নাই। এই যে যেমন লিখছে, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি কোন দেশে? 2019 সালে ঢাকা বোর্ডের ক নম্বরের প্রশ্ন। রাজশাহী বোর্ডের নিচের চিত্রগুলো লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও। চিত্রগুলোর মধ্যে হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু আর একটা হচ্ছে দেশি গরু, কুজুচু। তার মানে কি দেশি গরু না? কেউ কথা বলে না। রেড চিটাং গরু, কুজুচু, রেড চিটাং দেশি গরুর মধ্যে। উদ্দীপকের গরু দুইটির তুলনা করো। ছবি দেখলে বোঝা যায়, কারণ ছবিগুলো বইয়ের ছবির সাথে মিলানো। রেড চিটাং আর হচ্ছে হলস্টাইন। বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের কোন জাতের গরু পালন করা অধিক লাভজনক? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এখানে চিত্র দেখে তোমরা এই সবাই বই আছে যেহেতু, তাহলে রাজশাহী, কুমিল্লা, যশোর বোর্ড 2019 এটা বের করো। 5 নাম্বার কোশ্চেনটা দেখো। 5 নম্বরে ক, গ এবং ঘ আজকের পাঠ থেকে। ক হচ্ছে আমি যে পাঠটা তোমাকে বাসায় পড়তে বললাম সেই পাঠ থেকে।
এই প্রশ্নটা তোমরা কমপ্লিট করবে। আমার আচ্ছা, কথা আবার একটু বলেন তো। হ্যাঁ, রাজশাহী, কুমিল্লা, যশোর বোর্ড 2019, তোমরা 21 সালে পরীক্ষা দিবা। 5 নম্বর কোশ্চেন দেখো। ম্যাম 2019 তো নাই ম্যাডাম, 2018 আছে। তোমাদের বইয়ে নাই 19? না মিস 18। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাসে প্রশ্নটাই দেখি স্ক্যান করে দিতে পারি কিনা তোমাদেরকে। দিব কিভাবে, তোমরা পাবা আচ্ছা। কিভাবে? সমস্যা নেই, আপনি দিয়ে দিন ম্যাডাম। ক্লাসে দিলে তোমরা কি পাবা কেউ? মিস ছবি তুলে দিলেই হবে। ছবি তুলে দিলে হবে ম্যাডাম। ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে? জি। আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জার গ্রুপে তাহলে দিয়ে দিব ছবি তুলে। এইটা তোমরা কমপ্লিট করে রাখবে, মানে পড়বে বাসাতে। তোমার এই পড়ার মধ্যে এই প্রশ্নের অ্যানসারটা হয়ে যাবে, একটা প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে তোমাদের। আরেকটা প্রশ্ন আছে 6 নম্বরে, সার কি? এটা ওখান থেকে পাবে। দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন? ওই যে আমি ফার্স্টে যে খাদ্য এবং খাদ্য, সেখানে দুধ সম্পর্কে আদর্শ খাদ্য বলে কারণ দুধে হচ্ছে সব রকমের পুষ্টি উপাদান আছে। এছাড়াও এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী অ্যান্টিবডি আছে, তারপরে ভিটামিন এ আছে, এই জন্য এটাকে আদর্শ খাদ্য বলা হয়। বাকিগুলো আলাদা। আবার সংকর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, 2 মার্কের কোশ্চেন। উদ্দীপকের দেশি গরুর কৃত্রিম প্রজনন। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী পালন করা, ভেজাল নিয়ন্ত্রণ করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে এটার ছবি তুলেই পাঠাই দিব, ঠিক আছে? ওকে মিস। আর আমি জানি না তোমরা বুঝতে পারবা কিনা। মেসেঞ্জার গ্রুপ কি একটু এ আর বি 2 জায়গায় দিয়ে দিলাম, দেখো তোমরা দেখতে পাও কিনা। অলরেডি চলে গেছে। একজন আমাকে হ্যাঁ না উত্তর দাও প্রশ্নটা পড়ে। মিস পাইছি। প্রশ্নটা বুঝতে পারছি বাবা? জি মিস। আচ্ছা, তা আমি যে পড়ালাম সেটার মধ্যে বললাম না যে একটা হচ্ছে তোমাদের পাঠগুলি, সেটা হচ্ছে নামকরণগুলো পড়বে আর বাকিগুলো। তা এই পর্যন্তই। তো তোমরা কয়েক গরুটা কি গরু হবে বাবা আরেকবার বলো। চিত্রে ক যে কয়েক গরুটা কি গরু, এটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা, চিত্রে কতে রেড চিটাগাং। তুমি বইয়ের রেড চিটাগাং গরুর সাথে চিত্রটা দেখো, কুজ উঁচু। আমি বললাম না কুজ উঁচু, রেড চিটাগাং। কুজ হচ্ছে ওই যে পিঠের ওপরে যে উঁচু অংশটাকে কুজ বলা হয়, এটা হচ্ছে রেড চিটাগাং। আর খ ম্যাডাম, খ তুমি দেখে বুঝছো না, সাদা কালো হয়ে আছে। ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। ইয়েস। এবং বইয়ের যে ছবিগুলো সেগুলো থেকেই দিয়েছে। সময় শেষ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ভালো থাকো তোমরা। এটা অ্যানসারটা তোমরা সামনে দিন পড়ে রাখবে।
তোমাদেরকে ক্লাস 12 তোমাদেরকে ওইভাবে বাড়ির কাজ দিয়ে এটাই বাড়ির কাজ, এই অ্যানসারটা কমপ্লিট করা। এবং বিশেষ করে পার্ট 2 এটা থেকে সব আমি যে কাউকে যে কোনোটা প্রশ্ন করতে পারি যে এখানে বাকলিং দেওয়া আছে, বাট পার্ট 2 অনেকগুলো নামকরণ আছে, বলদ, এরেবাছুর, গটলিং, এগুলো সবকিছু আমি এক একজনকে এক একটা প্রশ্ন করবো, অতএব তোমরা পড়ে রাখবে। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।